পেজার ব্যবহারকারীদের যাতে চোখ নষ্ট হয়ে যায়, বিস্ফোরণ ঘটলো, বহু মানুষ ভয়ঙ্করভাবে আহত হলেন, কেউ কেউ নিহতও হলেন। এই মোবাইল ফোনের আগে পেজার নামক জিনিসটার প্রচুর ব্যবহার ছিল। পেজারের মাধ্যমে মেসেজ আদান প্রদান করা যেত, ভয়েস মেসেজও পাঠানো যেত। এখনো আজও পৃথিবীতে বহু মানুষ আছেন যারা পেজার ইউজ করে। কিন্তু 17ই সেপ্টেম্বর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো। কোমরে বেঁধে রাখা, হাতে ধরে রাখা 5-6 হাজার পেজার একই সাথে একই সময়ে ফেটে গেল, বিস্ফোরণ ঘটলো। অবশ্যই বহু মানুষ ভয়ঙ্করভাবে আহত হলেন, কেউ কেউ নিহতও হলেন। এটা কোনো কাল্পনিক গল্প নয়। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর একাধিক মানুষের সাথে এই জিনিসটা ঘটেনি, ঘটানো হয়েছে। অবশ্যই শোনা যাচ্ছে এর পিছনে নাকি ইসরায়েলের হাত রয়েছে। আরো স্পেসিফিক্যালি বলতে হয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে। ব্যাপারটা কি হলো, কিভাবে হলো? না, এটা কোনো রাজনীতির ভিডিও নয়, জিও পলিটিক্স এর বিষয়ে কিছু আলোচনা হবে না, যেহেতু এই ঘটনাটার সাথে টেকনোলজি যুক্ত হয়ে আছে। আজকের স্মার্টফোনের পূর্বপুরুষ যেখানে ইনভলভ, সেখানে আজকে এটা নিয়ে তো আলোচনা হবেই। ভিডিও ভালো লাগবে, শেষ অবধি দেখেই না হয় লাইক টাইক করে দেবেন। তবে হ্যাঁ, এরকম বিভিন্ন বিষয় নিয়ে ইন্টারেস্টিং নানা টপিক নিয়ে ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে মিডল ইস্টে একটা টানাপোড়েন চলছে। ইসরায়েলের সাথে বিভিন্ন দেশের ঝগড়া ঝামেলা এসব তো আছেই, আমরা তার মধ্যে ঢুকবো না। কিন্তু ইসরায়েলের প্রতিবেশী লেবাননের দক্ষিণাংশ হিজবুল্লাহ গোষ্ঠীর দখলে। তাদের সাথে ইসরায়েলের যে দীর্ঘদিন ধরে একটা টেনশন রয়েছে, ছোটখাটো যুদ্ধ প্রায়ই হচ্ছে, তার লেটেস্ট আপডেট ঘটে 17 তারিখ। তাই হিজবুল্লাহ গোষ্ঠীর লোকেরা বা তাদের এলাকার লোকেরা কেউ কিন্তু সাধারণত মোবাইল ফোন ব্যবহার করেন না। আজকের আধুনিক স্মার্টফোন প্রতি মুহূর্তে আমাদের ট্র্যাক করছে, আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কতক্ষণ সময় কাটাচ্ছি, সবকিছু ট্র্যাক করছে আজকের এই আধুনিক মোবাইল ফোন। এবং শুধু তাই নয়, আমাদের মোবাইল ফোনের ক্যামেরা সেটা আমাদের অজান্তে আমাদের চারপাশের অনেক সময় ছবিও তুলে নিচ্ছে। আমরা কার সাথে বসে আছি, কোথায় বসে আছি, সব তথ্য শেয়ার হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা একটা আধুনিক স্মার্টফোন ব্যবহার করছি মানে শুধু আমরা ট্র্যাক হচ্ছি, আমাদের কেউ ফলো করছে, ব্যাপারটা এরকম নয়। আমাদের নিজস্ব প্রাইভেসি নিয়ে না হয় আমরা অতটা উদ্বিগ্ন নয়, কিন্তু আমাদের চারপাশে সবার প্রাইভেসি বিপন্ন হয়ে যাচ্ছে আমরা যখন একটা স্মার্টফোন ব্যবহার করছি। বিশেষ করে আমার ওপর নজরদারি রাখে যদি মোসাদের মতো একটা অত্যাধুনিক গোয়েন্দা সংস্থা, তাহলে ভয় পাওয়ারই কথা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, তাদের সুনাম গোটা পৃথিবী জুড়ে দীর্ঘদিন ধরে। তাদের ভয় তাই লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর লোকেরা কেউ অত্যাধুনিক স্মার্টফোন ব্যবহার করেন না। তার বদলে তারা ভরসা রেখেছিলেন পেজারের উপর। 1949 সালে তৈরি হওয়া এই পেজার 90-এর দশকে খুবই জনপ্রিয় হয়েছিল। কিন্তু তারপর স্মার্টফোন আসলো, আধুনিক ফোন আসলো এবং এই পেজার ক্রমশ হারিয়ে গেল। কিন্তু তবু আজকেও দেখা যাচ্ছে যে বহু মানুষ নিয়মিত পেজার ব্যবহার করেন। এবং হিজবুল্লাহ লোকেরা যে পেজার ব্যবহার করছেন, এই জিনিসটা মোসাদ বহুদিন ধরে নোটিস করেছিল। তারা তখন একটা প্ল্যান তৈরি করলো। পেজার তৈরি করে কারা? দুই একটা হাতে গোনা কোম্পানি এখন পেজার তৈরি করে। হিজবুল্লাহ যখন এই পেজারের অর্ডার করে, তারা একটা দুটো পেজার তো আলাদা করে মার্কেট থেকে কেনে না, তারা সেই কোম্পানিতে অর্ডার দিয়ে একসাথে 4000, 5000 বা 10,000 পেজার আমদানি করে। প্রথমে শোনা গেছিল যে তাইওয়ানের একটা কোম্পানি তারা পেজার তৈরি করে বিক্রি করেছিল হিজবুল্লাহ গোষ্ঠীকে। কিন্তু পরে শোনা গেল যে না, তাইওয়ান নয়, হিজবুল্লাহ গোষ্ঠী পেজার কিনেছিল ইউরোপের কোনো একটা কোম্পানির থেকে। আর সেই কোম্পানিকে কোনোভাবে ম্যানেজ করেছিল মোসাদ, সেটা টাকা দিয়ে হোক বা অন্য কোনো ইনফ্লুয়েন্স দিয়ে। এবার সেই কোম্পানি হিজবুল্লাহর কাছে যে পেজারগুলো তৈরি করে পাঠালো, সেই পেজারের মধ্যে কিছু মডিফিকেশন থাকলো। হতেই পারে সেই পেজারের মধ্যে আলাদা করে কোনো চিপ দিয়ে দেওয়া হলো, অথবা এমনও হতে পারে সেই পেজারের সফটওয়্যারকে এমন ভাবেই কোড করা হলো যে সেই পেজারের মধ্যে কোনো বিশেষ মেসেজ গেলে, বিশেষ সংকেত গেলে সেই পেজারটা রিঅ্যাক্ট করবে। অর্থাৎ দূর থেকে কোনো না কোনো ভাবে সেই পেজারকে কমান্ড দেওয়া যাবে, কন্ট্রোল করা যাবে। অবশ্যই হিজবুল্লাহ যখন পেজারটা নিয়েছে, তারা সেইভাবে পরীক্ষা করেই নিয়েছে, কিন্তু তাদের পরীক্ষায় এইসব কিছুই ধরা পড়েনি। তাই মনে করা হয়, আন্দাজ করা হচ্ছে, পেজারের মধ্যে আলাদা করে কোনো ডিভাইস ভরে দেওয়া হয়নি। হিজবুল্লাহ যে 5-6 হাজার পেজার কিনেছিল, সেই পেজারের মধ্যে এমনভাবেই সফটওয়্যার কোড করে দেওয়া হয়েছিল যে মোসাদের কোনো নির্দিষ্ট কমান্ড পেলেই, কোনো নির্দিষ্ট মেসেজ আসলেই সেই পেজারের ব্যাটারি, যে ব্যাটারিগুলো আসলে লিথিয়াম আয়ন ব্যাটারি, সেই ব্যাটারিতে বিস্ফোরণ ঘটবে। মোসাদ কিন্তু রাতারাতি বিস্ফোরণ ঘটায়নি। তারা অপেক্ষা করেছে প্রয়োজনীয় সময়, যখন তাদের মনে হয়েছে যে হ্যাঁ এখনই দরকার, তখন তারা সেই পেজারগুলোতে কোনো একটা কোড পাঠিয়েছে বা মেসেজ পাঠিয়েছে। একসাথে একই মুহূর্তে ওই 6000 পেজারে রিং হতে শুরু করে। খেয়াল করে দেখুন, এখানে একটা বিশেষ ব্যাপার, পেজারগুলো কিন্তু ফাটার আগে, বিস্ফোরণ হওয়ার আগে তাতে রিং হয়েছিল। কেন রিং হয়েছিল? এটাও একটা ভাবার বিষয়। আসলে পেজার জিনিসটা মানুষ সাধারণত কোমরে গুঁজে রাখে, কিন্তু এমনও তো হতে পারে সেই মুহূর্তে পেজারটা দূরে কোথাও রাখা আছে, মানুষের শরীরের আশেপাশে নেই, মানুষটা সেই মুহূর্তে হয়তো পেজার ব্যবহার করছেন না, তাই ওই রিং এর ষড়যন্ত্র। পেজারের মধ্যে কিছু অ্যাবনর্মাল রিং কন্টিনিউয়াস কিছুক্ষণ ধরে বাজতে থাকলো। যাদের পেজার, তারা সেই পেজারটার প্রতি অ্যাটেনশন দিলেন। মানে কি? তারা পেজারটা হাতে নিলেন, চোখের সামনে নিয়ে দেখার চেষ্টা করলেন, বোঝার চেষ্টা করলেন যে সেই পেজারের মধ্যে এরকম রিং বাজছে কেন। আর সেই সময় বিস্ফোরণ। মোসাদ সম্ভবত চেয়েছিল এই পেজার ব্যবহারকারীদের যাতে চোখ নষ্ট হয়ে যায় পার্মানেন্টলি।
কিন্তু দেখা গেছে ইন্টারনেটে এরকম বহু ছবি এসেছে যেগুলো আমরা ইউটিউবে শেয়ার করতে পারবো না ইউটিউবের পলিসির জন্য। বহু মানুষের কোমরের আশেপাশের অংশ বিস্ফোরণে ফুটো হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, মানুষ মারা গেছেন। যারা বেঁচে আছেন তারা আর কেউ ভবিষ্যতে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। আচ্ছা হ্যাঁ, পরের দিনে আবার লেটেস্ট আপডেট এসেছে যে হিজবুল্লাহর যে এলাকা আছে সেই এলাকাতে বেশ কিছু ওয়াকিটকিতে বিস্ফোরণ হয়েছে, এবং বলা হচ্ছে শুধু ওয়াকিটকি নয়, অন্যান্য বেশ কিছু ইলেকট্রনিক্স জিনিস সেগুলোতেও নাকি বিস্ফোরণ হয়েছে। কেউ কেউ দাবি করছে সোলার প্যানেলেও নাকি বিস্ফোরণ হয়েছে। তবে হ্যাঁ, এটা নিয়ে একটু ডাউট আছে, কারণ এমনও হতে পারে যে ওয়াকিটকির বিস্ফোরণের আগুন গিয়ে সোলার প্যানেলে লেগেছে। কিন্তু ভেবে দেখুন মনের মধ্যে কি পরিমাণ আতঙ্ক সৃষ্টি করতে পেরেছে ইসরায়েল, যে এবার হিজবুল্লাহ যে কেউ যে কোনো ডিভাইস, ঘরে থাকা যে কোনো ডিভাইস ইউজ করতে গেলে তারা রীতিমতো ভয় পাবে, আতঙ্কিত হয়ে থাকবে। এমনিতেই তারা এতদিন তাদের ইলেকট্রনিক্স জিনিসপত্র ব্যবহার করার আগে খুবই সাবধান থাকতো যে মোসাদ না তাদের সবকিছু হ্যাক করে নেয়। এবার কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোনের মতো অত্যাধুনিক জিনিস তো ছেড়ে দিন, বেসিক বা পুরোনো আমলের যেসব গ্যাজেটস রয়েছে, যেসব জিনিস আমরা ইউজ করি এখনও, সেই জিনিসগুলো ব্যবহার করতে গিয়ে তারা 10 বার ভাববে। তারা কোথাও অর্ডার করতে গিয়ে 10 বার ভাববে যে হ্যাঁ এখান থেকে জিনিসটা নেওয়া যাবে। তো নেওয়ার পর তারা বারবার সেগুলোকে চেক করবে, ভেরিফাই করবে যে তার মধ্যে কিছু ফ্ল রয়ে গেল না। তো অত্যাধুনিক যুদ্ধের একটা নতুন দিশা বা দিগন্ত খুলে দিয়ে গেল ইসরায়েলের এই পদক্ষেপ। আজকের ভিডিওতে আপনাদের বলার উদ্দেশ্য এটাই, আমরা যে স্মার্টফোন ইউজ করি সেই স্মার্টফোনও কিন্তু নিরাপদ নয়। আসলে যে কোনো ইলেকট্রনিক্স জিনিসই নিরাপদ নয়। সেটাকে এমনভাবেই কোড করা যেতে পারে যে সেই ডিভাইসটাকে দূর থেকে কোনো না কোনো নির্দেশ দিয়ে বা কমান্ড দিয়ে তাতে বিস্ফোরণ ঘটানো যাবে। আমরা ভাবি আমাদের স্মার্টফোন শুধু আমাদের ট্র্যাক করছে, আমরা সন্দেহ করি যে আমাদের স্মার্টফোন আমাদের কথা শুনছে, কিন্তু কখনো এটা ভাবি না যে আমাদের হাতে আমাদের স্মার্টফোন আসলে সবসময় আমাদের বন্ধু নয়। এই স্মার্টফোনটাকেই আমাদের শত্রু আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে একটা প্রাণঘাতী অস্ত্র হিসাবে, যেটা আজ অব্দি কেউ কল্পনা পর্যন্ত করেনি। বাই দ্য ওয়ে, এই প্রসঙ্গে বলে রাখি আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনের ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। তাছাড়া আমরা টেকনোলজির বিষয়ে আনন্দবাজারে নিয়মিত লিখছি, সেই লেখা পড়তে চাইলে তার লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ইসরায়েল যে আক্রমণটা করেছে সেটা নিয়ে আলোচনা হবে, দীর্ঘদিন আলোচনা হবে। আজ থেকে 50-100 বছর বাদেও লোকে এই 17ই সেপ্টেম্বর 2024 সালের কথা বলবে। এটা এমনই একটা মারাত্মক আর অভিনব আক্রমণ ছিল। এই খবরটা কি আপনি জানতেন? টেকনোলজির এরকম প্রয়োগের ব্যাপারে আপনার মতামত কি? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর টেকনোলজির ব্যাপারে আরও কিছু জানার জন্য, নতুন কিছু, অভিনব কিছু জানার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।